হচ্ছে না, কেউ না কেউ মাঝখানে এসে পড়ছে। কিন্তু কাজটা তো পুরোপুরি করে যেতেই হবে আজকে, না? টাকা নিচে এখন করতে হবে। তুই একটা কাজ কর, এবার তুই ট্রাই কর। ভিড়ের মাঝখান দিয়ে যা, ছুরি দিয়ে শালিকে চিড়ে দেখো, যা। যতীন, এই আনমোলের দিকে একটু খেয়াল রাখিস, আমি এক্ষুনি আসছি। আরে নিতাদি, কোথায় যাচ্ছ? পঙ্কজকে একটু ফোন করব, সকাল থেকে কথা হয়নি। আসছি দাদা, এক্ষুনি আসছি। ভাঙের গ্লাসটা তো ওদিকেই আছে, এক্ষুনি আসছি। এই তো যাবো আর আসবো। তাড়াতাড়ি আসো। আরে রাগ করো না গো দাদা, হোলি গো হোলি। হ্যাঁ গীতা, বলো। হ্যাপি হোলি। তোমাকেও হ্যাপি হোলি। সব ঠিকঠাক তো? কোথায় সব ঠিকঠাক, আজকের দিনেই তোমায় কাজে যেতে হলো। আরে এই ব্যাপারে তো আমরা কথা বলেছি, তাই না? হ্যাঁ, মার্কেটিং হেড তুমি, তোমাদের কোনো হলিডে টলিডে থাকে না, হোলির দিনেও নয়। তোমায় তো বলেছি যে আমেরিকান পার্টি, তার আমাদের হোলি নিয়ে বা পরিবার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, আনমোল কি করছে? ও তো পুরো পাগলের মতন করছে, সকাল 10টা থেকে হোলি খেলছে। আমি এক্ষুনি ওপরে এলাম, যতীন আর রমা আছে, আনমোল ওদের সঙ্গেই আছে। চলো ভালো করে এনজয় করো। তোমাকে ছাড়া কি এনজয় করব? এমনিতে বেনারস কখন পৌঁছলে? সে তো কাল রাতেই পৌঁছে গেছি। আচ্ছা শোনো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো না, আমরা সবাই তোমাকে খুব মিস করছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। আচ্ছা এখন ফোনটা রাখছি, মিটিংয়ের সময় হয়ে গেছে। ঠিক আছে, বাই। ছয়বার সালা পার্টির ফোন এসে গেছে, কি করবো? করতে পারিনি যখন করতে পারিনি, তার জন্য কি মিথ্যে কথা বলবো নাকি? যা হয়েছে বলে দে। হ্যাপি হোলি সাহেব। আরে হ্যাপি হোলি হয়ে কি জল খাবো? তোমার ফোনের জন্য আমি পাগলের মতো অপেক্ষা করছিলাম, সেটা জানো? আর ফোনটা কে করলো? না আমার স্ত্রী। দুপুর 1:30টা বাজতে গেল, তোমরা তো একটা কাজও করতে পারলে না। আরে সাহেব, কপাল যদি ফেল করে তো আমি কি করব? আমরা তো পুরো তৈরি হয়ে গিয়েছিলাম, মুখে রং লাগিয়ে নিয়েছিলাম, ভিড়ের মধ্যে মিশেও গিয়েছিলাম আমরা। যতবার ম্যাডামকে ফায়ার করার চেষ্টা করেছি, কেউ না কেউ সামনে ঠিক এসে গেছে। এই বাহানা দিও না তো একদম। আরে সাহেব, বাহানা দিচ্ছি না আমরা সেটাই বলছি যেটা ঘটেছে। আমি তো আমার বন্ধু শরৎকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম যাতে ছুরি দিয়ে কাজটা খালাস করে দেয়। ও বেচারা গেল, কিন্তু ঘটলো সেই একই ব্যাপার। সাহেব, ভিড় ওখানে খুব বেশি ছিল। সেটা তো তুমি আগে থেকেই জানতে যে ওখানে আজকে লোকজন থাকবে, তাহলে টাকাটা নেওয়ার সময় সেটা ভাবোনি কেন? আরে ঘটে গেছে তো ঘটে গেছে, এরপর আর ঘটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি তো আপনাকে। আরে গ্যারেন্টি নিকুচি করেছে তোমার। আর এটা প্রথমবার হচ্ছে না, এই নিয়ে তৃতীয়বার তোমরা ফেল করছো। যতীন আয়, বস, গুজিয়া খা, তোর মনের মতন আদা দিয়ে চা বানিয়েছি। আরে বাবা বাবা, এই যে অনমোল রতন বাবু, গাঁটটা খাবে? আরে যাও গিয়ে স্নান করে এসো, একটু ভদ্রলোক হও। হ্যাঁ, এই শয়তানটা আবার কবে ভদ্রলোক হবে? আরে বলে বলে হাঁপিয়ে গেছি, আর রং দেওয়া কাপড় পরে ভূতের মতন বসে আছে। এই চল চল স্নান করতে, চল শিগগির, চল তাড়াতাড়ি। এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করার জন্য সুপারি দিয়েছিল। গীতাকে মারার জন্য এটা পঙ্কজের তৃতীয় চেষ্টা ছিল, যা ব্যর্থ হয়েছিল। জায়গা ঠিক হলো, সময় ঠিক হলো, কিন্তু না গুলি চলল, না রামপুরি ছোড়া। কিন্তু বারবার চেষ্টা করার পরেও কেন ব্যর্থ হলো?
যে মুহূর্তে গুলি লাগবে তুই গাড়ি নিয়ে জোর পালিয়ে যাবি উল্টো দিক দিয়ে। ঠিক আছে ভাই, তুই টার্গেট ঠিক রাখিস। হাট সালা! কোথায় গেল রে? ভাই ভাই পেছনে তাড়াতাড়ি! আরে কি করছিস? একটু পেছনে নে না। আরে কিভাবে নেব? পিছনে যদি ওইভাবে একটা স্কুটার দাঁড়িয়ে যায় আমি কি করব? হ্যাঁ, আরে ভাই, এই তোর এই ভাঙা স্কুটারটা সরা না এখান থেকে। আরে কি কারণে চিৎকার করছেন দাদা? ওই দেখুন না সামনে কতটা জায়গা ফাঁকা রয়েছে। আরে সামনে যাব না, পেছনে নিয়ে যাব গাড়ি। পিছনে সরাবে? আমি আমার স্কুটারটা এখান থেকে একদম সরাবো না, এটা আমার নিজের জায়গা, আমি এখানেই স্কুটার পার্ক করি। এই সাম ভাই, এ শালা লাক্ষর লোক। একটা কাজ কর, এখান থেকে ঠুকে দে। ভাই গাড়ি ঘোরা, ইউটার্ন মার। পাখিটা পালিয়ে গেল। প্রথমবার গীতাকে বাজারের ভিড় বাঁচিয়েছিল, এবার খুনিরা নতুন জায়গায় বেছে নিল। ভাই আমি যেটা বলছি শোন, এখানে ফায়ার না করলেই ভালো। পাগল হলি নাকি? একবার মিস করেছি আমরা। আরে অ্যাটেম্পটার কোথায় করলি? হ্যাঁ, আমার কথা শোন, এখানে ফায়ার করলে চিৎকার চেঁচামেচি হবে, আর যেখানে চিৎকার চেঁচামেচি সেখানেই বিপদ বেড়ে যাবে। একটা কাজ করা যাক, বরং এই রামপুরিয়া দিয়ে সব শেষ করে দিচ্ছে, কাজের কাজও হয়ে যাবে আর কেউ টেরও পাবে না। কি বুঝলি? কথাটা তো ঠিক বলছিস তুই। ঠিক আছে, চল ছুরি দিয়েই কাজ খালাস করি। তবে হ্যাঁ, গলিতে ঢোকা পর্যন্ত অপেক্ষা করি। ঠিক বলেছিস। ঘন্টা বেঁচে গেছে। গাড়ি গিয়ারে ফেল শরৎ। ধেৎ তেরিকা, এ তো গাড়িতে ঢুকে পড়ল। কোনো ব্যাপার না, ফলো কর, কোথাও না কোথাও তো নামবে সালি। যেখানে নামবে সেখানেই চিড়ে ফেলবো মাল। আরে এ আবার কোথায় নামবে? এ জানে সালি কোথায় নামবে। গাড়ি থেকে নামবো? পাগল হলি নাকি? দেখছিস না ওয়াচম্যান দাঁড়িয়ে আছে ওখানে? ভাগ্য আবারও গীতার উপর সদয় হলো, কিন্তু গীতা এক মুহূর্তের জন্য বুঝতে পারল না যে কেউ তার প্রাণের পিছনে পড়ে আছে আর তাকে মেরে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সাহেব, আগের দুবার জায়গার সময় আপনি বলেছিলেন, আর এই তৃতীয়বারেও।
আরে 3 বারে যদি আপনার মিসেস বেঁচে যায় তাহলে বুঝতে হবে ওনার ভাগ্য খুবই ভালো। আমার স্ত্রীর ভাগ্য ভালো নয়। শালা তোমরা কাজটাই পারো না, তোমরা নিষ্কর্মা ঢেকি। আর আজ তো তুমি খুব ভালো চান্স পেয়েছিলে, তাই না? হ্যাঁ, খোলা ময়দান, হোলির শোরগোল, রং, চিৎকার, কি করলে তুমি? আর আমাকে কত চেষ্টা করতে হয়েছে এখানে আসার জন্য। বাড়ি থেকে বেরোতে হয়েছে তাও হোলির একদিন আগে। এটা কি হলো পঙ্কজ? বেনারস যাওয়ার প্ল্যান কখন করলে? তুমি জানো তো কাল হোলি আছে। হ্যাঁ জানি তো, আমি চেষ্টাও করেছি বসের সঙ্গে কথা বলার, কিন্তু উনি তো আমাকে রিকোয়েস্ট করলেন। আর দেখো, কাজের ব্যাপারে যেতে তো হবেই। সবে সবে মার্কেটিং হেড হয়েছে কোম্পানির, আর এই যে আমেরিকান পার্টি, এরা আমাদের সব থেকে বড় ক্লায়েন্ট। কিন্তু ছুটির দিনে কেউ কাজ করে? সারা দেশে ছুটি পালন হয়। কিছু লোককে করতেই হয়, যেমন বর্ডারের সৈন্যরা। আর তুমি না হয় এটাই ভেবে নাও যে তোমার স্বামীও বর্ডারের সৈন্যদের মতোই একজন। নিজের পরিবারের ফিউচারকে রক্ষা করার জন্য সে হোলির দিনেও কাজ করছে। গীতা, দেখো, সোসাইটির সমস্ত লোকজন থাকবে, আর তারপর তোমার ভাই যতীন আর রমাও তো আসছে। অনমোল খুব এনজয় করবে। তোমাকে ছাড়া একদম ভাল লাগবে না, মিস করবো তোমাকে। গীতা, এটা তো আমাদের জীবনের শেষ হোলি নয়, তাই না? এর পরের বছরও তো হোলি আসবে। তোমাদের এই কাজটা করার জন্য ঠিক আর কটা চান্স দরকার? এই হোলিটা গীতার জীবনের শেষ হোলি হওয়া দরকার ছিল। আরে সাহেব, এটা ম্যাডামের শেষ হোলিই ছিল। এর পরের হোলি উনি আর দেখবেন না, এটা আমাদের প্রমিস। এই কাজটা করার জন্য একটা মোটা টাকা আমি তোমাদের আগে থেকেই দিয়ে রেখেছি, আর প্রত্যেকবার তোমরা ফেল করেছো। এরপরে একটা পয়সা তোমরা পাবে না, এটা জেনে রাখো। আর আমাকে ফুল এন্ড ফাইনাল বলে দাও, এটা তোমাদের চতুর্থ আর শেষ সুযোগ। তোমরা কি কাজটা করতে পারবে, নাকি আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে দেবো? আরে সাহেব, তালি এক হাতে বাজে না। আর আপনি জানেন তো এই নিয়ম সব জায়গাতেই প্রযোজ্য। সাহেব, প্রত্যেকবারের মতন আমরা তৈরি থাকবো, কিন্তু এবার এমন জায়গায় বাজবেন যেখানে অন্য কেউ আসবে না। এর পরের বার দেখবেন আপনাকে আর কোনো অভিযোগ করতে হবে না। শুয়ে পড়েছিলে নাকি? না, তুমি আসবে বলে অপেক্ষা করছিলাম। রেগে আছি তোমার উপর। আরে সুন্দরী, আমি তোমার রাগ ভাঙানোর জন্য সমস্ত প্ল্যান করেই এসেছি। শুনতে চাই না আমি কিছু। এমনিতেও তুমি বেনারস থেকে ক্লান্ত হয়ে ফিরেছো। যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে তারপর বিশ্রাম করো। শোনো, আমি ভাবছিলাম যে এই উইকেন্ডে আমরা বরং নালন্দা যাই। সকাল সকাল যাবো, সারাদিন পিকনিক করে রাত্রে ফিরে আসবো। তোমার ভাই যতীন আর রমাকেও না হয় ডেকে নাও, ওরা সঙ্গে থাকলে তো আনন্দ আরো বেশি হবে, বলো? কি বলছো সুন্দরী, কেমন হবে ব্যাপারটা? কি ব্যাপার, তুমি আজ খুব ভালো মুডে বলে মনে হচ্ছে। গীতা, দেখো, আমার ওই তোমার সঙ্গে কি বলে জানো, কোয়ালিটি টাইম, সেটাই কাটানোর ইচ্ছে করছে। আমাদের ভেতর সব সময় প্রত্যেক মুহূর্তে কোয়ালিটি টাইম। শুধু একটা ব্যাপারই বারবার মনে আসে, যে আমাদের জীবনের সময় কত কম, কিন্তু যতটুকু আছে শুধু ভালোবাসায় কেটে যায়। কি ব্যাপার দিদি, এটা জামাইবাবু বলেছে? হ্যাঁ হ্যাঁ যতীন, ও এখন খুব ভালো মুডে আছে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তো পাল্টে গেল কি করে? ভালোই তো রে যতীন, ভালো কথা। আমি তো খুব খুশি। এমনিতে তোরা আসছিস তো নালন্দা? আমি একবার রমাকে জিজ্ঞেস করিনি, এমনিতেও পরে স্যাটারডে আমার অফ আছে। খুব ভালো কথা, খুব মজা করব। আমার মনে হয় আমার গীতাদির সাথে যাওয়া উচিত, ওনার ভালো লাগবে, তাই না? দেখো ভাই, আমার খুব ভালো লাগছে। গীতার সঙ্গে ওর বরের ঝঞ্ঝাট মিটে যাচ্ছে। যখন বাচ্চা হয়ে যায় তখন বিয়ের পুরো ব্যাপারটাই পাল্টে যায়। একদিনের জন্য, 3 দিনের জন্য কেন নয়? 3 দিন কেন? কেন না, 3 একের থেকে বড় হয়, একের থেকে ভালো 3। আচ্ছা, আমরা গাড়িতে যাব? হ্যাঁ গাড়িতে যাব। আমরা কোথায় কোথায় যাব? আরে বাবা, যখন বাবা আসবে তখনই বাবাকে জিজ্ঞাসা করবে যে আমরা নালন্দায় কোথায় যাব, কি কি করব। ঠিক আছে, সব ওনারই প্ল্যান। এখনকার প্ল্যান এটাই যে আমরা পার্টনার বাইরে যাচ্ছি। এখন কোথায় মারবে, কি করে মারবে, সেটা আমাকে ভাবতে দাও। তোমরা শুধু সেটুকুই করবে যেটুকু তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে সাহেব, হ্যাঁ এবারে আর মিস হবে না। আমি পুরো প্ল্যানিং করে নেব। প্ল্যানিং তুমি করবে না, আমি করবো, বুঝতে পেরেছো? তোমরা ইতিমধ্যেই 3 বার ফেল করে বসে আছো। এই বারবার 3টে আইটেম মিস হওয়ার কথাটা আপনি যদি আর না বলেন সেটাই ভালো হবে সাহেব। এটা ভুলবেন না যে আমি 4টে লোককে অলরেডি মেরে ফেলেছি, আর সব কাজে একটু একটু এরকম হয়। আর এবার আমি বলছি তো, একদম টেনশন নেবেন না।
যার সাথে 7 পাকে বাঁধা পড়েছিল তাকে মেরে ফেলার তৃতীয়বারের চেষ্টাও ব্যর্থ হয়ে যাওয়ার পর পঙ্কজ এবার চতুর্থবার চেষ্টা করতে চলেছিল। কিন্তু এই সম্পর্কের, এই মনুষ্যত্বের ব্যর্থতা কোথায় এবং কেন ঘটেছিল? 6 বছর আগে আগুনকে সাক্ষী রেখে যে পঙ্কজ গীতাকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল, আজ সে কেন তাকে প্রাণে মেরে ফেলতে চাইছিল? আজ গীতাকে খুন করতে চাইলেও একসময় পঙ্কজ তার প্রেমে পড়েছিল। 2006 সালে হওয়া এই লাভ ম্যারেজের ভিত 1 বছরের মধ্যেই নড়ে যায়। অভিনন্দন আপনাকে, গীতা প্রেগনেন্ট। এই সবে 1 মাস হয়েছে, এখনো 8 মাস আপনাদের ওয়েট করতে হবে। আরে একা কি করে থাকবি তুই? দেখ মা, প্রথম 3-4 মাস খুব সাবধানে থাকতে হয়। না না না, তুই এখানেই থাকবি আমার কাছে, নিজের বাপের বাড়িতে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, কিন্তু এক তো আমি ওকে ছেড়ে যেতে চাইছি না, তার উপর ও আমাকে যেতে দিতে চাইছেন। মাকে বলে দাও 3-4 মাস তো দূরের কথা, আমি 3-4 ঘন্টার জন্য তোমাকে দূরে যেতে দেবো না। শুনলে তুমি? নাও এবার কথা বলো নিজের জামাইয়ের সঙ্গে। এই নাও। প্রণাম নেবেন মা। ভালোবাসা নিও। আরে মা, আপনার প্রথম নাতি নাতনি হচ্ছে মানে তো আমারও প্রথম সন্তান আসছে। মানে আপনি কি বলতে চাইছেন যে আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারবো না? না না বাবা, আমি এ কথা বলছি না, কিন্তু গীতার তো একজন মহিলা সাহায্য লাগবেই না? আরে হ্যাঁ, তো ঠিক আছে না মা, আপনি এখানে চলে আসুন, আমাদের কাছে থাকুন। হ্যাঁ, কিন্তু গীতার বাবা তো আমাকে ছাড়বে না। না আচ্ছা, তার মানে বাবা আপনাকে তার নিজের কাছ থেকে দূরে যেতে দেবেন না? তাহলে আমি কি করে আমার স্ত্রীকে দূরে যেতে দিই বলুন তো? এখন আর আমি তোমার সঙ্গে কি করে তর্ক করি বাবা? আপনি কি কথা বলছেন মা? আপনি মাঝে মাঝে আসবেন, তবে গীতা যে আমার কাছেই থাকবে এটা কিন্তু শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, আমার কি প্রবলেম থাকবে? আপনি নিশাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, প্রণাম নেবেন মা। মা নিশা সম্পর্কে কি বলছিল? বলছিলেন যে তোমার ওই কাজিন নিশা, ও যদি এখানে এসে থাকে আমাদের কোনো প্রবলেম নেই তো? আমি বললাম আমাদের কি প্রবলেম হবে বলুন? হ্যাঁ মা, আগেও নিশা সম্পর্কে কথা বলেছিল। তাহলে কি ডাকবো নিশাকে? দেখো, তোমার যা ভালো মনে হয় করো, তবে আমার থেকে দূরে যাওয়ার কথা কিন্তু ভেবেও না। না না, আমার কোনো অসুবিধা হবে না গীতা দিদির সঙ্গে থাকতে। আর তাছাড়াও বিয়ের পর থেকে দিদির সঙ্গে তো আমার দেখাই হয়নি। দেখ শোনা, সব থেকে বেশি প্রয়োজন হবে 4 মাসের সময়। হ্যাঁ হ্যাঁ বড় মামি, আমি জানি, তুমি একদম টেনশন করো না, আমি ঠিক চলে যাব। তুই তোর মা বাবাকে জানিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো কথা বলে নিয়েছি, আর মা তো খুব খুশি, বলছিল এই সুযোগে তোর না হয় ট্রেনিংটাই হয়ে যাবে। চল ঠিক আছে, যখন তোর পালা আসবে না তখন গীতাকে আমি তোর কাছে পাঠাবো। একদম। প্রণাম। বেরোই আমি। মা, তোমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিলে তোমার অসুবিধা কোথায়? বাবা, অসুবিধাটা তো তোমার হবে, অকারণে তুমি অফিসের জন্য লেট হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে সেই কারণে যে আমার মেয়ে প্রথমবার বেগুসরাই থেকে পাটনা যাচ্ছে, তাও আবার একা, তাও আবার 4 মাসের জন্য। আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে তো চাঁদে পৌঁছে যাওয়া সহজ, আর তুমি এই জন্য টেনশন করছো? আর জামাইবাবু আছে তো, আমাকে আসছে পাটনা স্টেশনে নিতে। প্রতি 10-15 মিনিট অন্তর তুই এসএমএস করবি। একদমই করবো না। হ্যাঁ, কি হয়েছে তোমাদের দুজনের? 22 বছর বয়স, আমার 12 নয়, এত টেনশন কেন করছো? ঠিক পৌঁছে যাব, এদিকে এসো। লাভ ইউ বাবা। বাই। আহা, মনে নেই মানেটা কি? আমি চুরি করেছিলাম তোমার জুতো, আর আমি ফেরত দিয়েছিলাম জুতোটা, আর তুমি একটা টাকাও দাওনি। কিন্তু টেনশন নেই, এবার আমি পুরোটা উসুল করেই যাব। আমাকে কি মনে করে বলো তো? আমি কি তোমার কাছে জুতো ফেরত চেয়েছিলাম? প্রথমে তো তুমি নিজেই আমার জুতোটা সরিয়ে ফেললে, আর তারপর নিজেই ভেজা বেড়ালের মতন ফেরত দিয়ে গেলে, তাহলে আমি কেন তোমাকে পয়সা দেবো বলো তো? তাই নাকি? কখনো তোমার বউ মানে আমার দিদিকে গিয়ে জিজ্ঞেস করো, কতবার আমার কাছে এসে প্লিজ প্লিজ বলেছিল, তারপর গিয়ে ফেরত দিয়েছিলাম জুতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কি চাই তোমার, পেয়ে যাবে। তবে ভাবনা চিন্তা করেছেও কিন্তু, এখন 3 মাস আমার সঙ্গে কাটাতে হবে তোমায়। তার চিন্তা তুমি করো না জামাইবাবু, আমি ভেবে চিন্তেই চাইবো। নিশা, তুই আর পঙ্কজ মিলে আমাকে একদম খারাপ করে দিচ্ছিস, এত লেজি বানিয়ে দিচ্ছিস না যে কি বলবো। আরে দিদি, মাত্র কয়েকটা দিনের ব্যাপার, এনজয় করে নাও। একবার বেবি হয়ে যাক না, তারপর আর 1 মিনিটের জন্য বিশ্রাম পাবে না। আর আমার গ্রেট জামাইবাবু, সে তো ছুটি নিয়েছে। তাহলে তখন তোকে ছাড়া কি করে চলবে? আরে আমার পারমিশনের থোড়াই প্রয়োজন আছে, চলে আসবে এমনি বিনা ইনভিটেশনে। যতক্ষণ আমি আছি তুমি টেনশন করো না। কোথায় তুই? ওদিকে কাকা কাকি তোর জন্য ছেলে দেখছে। যেন ওরা দেখলো আর আমি হ্যাঁ বলে দিলাম। আরে ছেলে পছন্দ হবে তবেই তো আমি দেবো গ্রিন সিগন্যাল। এমনিতে নিশা,
বেগুসরাইতে তো অনেকেই মরবে তোর জন্য। দিদি এইসব মরে টরে যাওয়া লোকজনকে তো আমি অ্যাভয়েড করি। ভাই ছেলে হতে হবে একদম টেকসই, স্ট্রং। এমনিতে কাউকে পেয়েছিস স্ট্রং আর টেকসই? না এখনো তো নয়, যদি ফিউচারে হয়তো হবে। আজকেও তোমার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়লো দিদি। হ্যাঁ আসলে অফিসে মিটিংটা এতক্ষণ ধরে চললো, তুমি শুয়ে পড়লে না কেন? আমি নিজেই খাবার গরম করে খেয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ, নিচে হাতেই গরম করে নিয়ে নিতে। একে তো সারাদিন কাজ করবে, ক্লান্ত হয়ে ফিরবে, তারপর নিজেই গরম করে নেবে। আর আমি পুতুলের মতো শুয়ে থাকবো। এই জন্যই এসেছে নাকি আমি এখানে? না তা নয়, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে তোমাকে অনেক রাত অব্দি আমার জন্য জেগে থাকতে হচ্ছে। না এমনি আমি ভালোই বাসি যে আমাকে কেউ গরম গরম খাবার দিচ্ছে বেড়ে, কিন্তু তাও কি? আমি ভাবছিলাম যে তোমার বোর লাগছে না তো? আমি শুধু তখনই বোর হই যখন না দিদি ঘন্টার পর ঘন্টা ওই কাঁদুনি গাওয়া সিরিয়াল দেখে। সত্যি বলছি 1 মিনিটের জন্য সহ্য করতে পারি না। তো বেশ কথা, কাল তাহলে শপিং এ যাওয়া যাক। আর এমনিতেই তোমার ওই জুতোর টাকাটা তো বাকি আছে। তাই নাকি? মনে হচ্ছে আপনি একটু বেশি সাধু হওয়ার চেষ্টা করছেন। ভেবে দেখুন, আমি এই শপিং টপিং এর ব্যাপারটাকে যদি একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিই তাহলে আপনি তো শেষ। হ্যাঁ যা পারো উসুল করে নাও। তুমি যদি সেটা না করতে পারো তাহলে আর কে করবে বলো বলো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জামাইবাবুর সঙ্গে শপিং এ যা, ভালো করে শপিং করিস, খুব খরচা করাস ওকে। কিন্তু দিদি তোমাকে এভাবে একলা ফেলে কি করে যাই আমি? আরে ভাই কেন যেতে পারবি না? আমি প্রেগনেন্ট, কোনো পেশেন্ট নই। আর এমনিতেও না সারাদিন এখানে বসে বসে আমি বোর হয়ে গেছি, আর জানি তুইও বোর হয়ে গেছিস। তাড়াতে চাও না আমাকে? সব জানি আমি। হ্যাঁ হ্যাঁ, বজগে যা। আরে শোন, সুপার মলের বাইরে না একটা বংশীর কচুরি পাওয়া যায়, ওখান থেকে আমার জন্য একটা মিষ্টি আর 2টো ঝাল কচুরি নিয়ে আসিস। কিন্তু জামাইবাবু তো বলছিল যে তুমি ওসব খাবার খাবে না। ওর মনে হয় যে আমি ঝাল খেলে ছেলে মেয়ে যাই হোক না কেন সে খুব রাগী হবে, কিন্তু তোর এসব ভাবার একদম দরকার নেই। আমি যখন বলে দিয়েছি আমার জন্য কচুরি আনবি তো আনবি, আর যদি না নিয়ে আসিস তাহলে দুজনেই মার খাবি আমার হাতে, ব্যাস। গীতা দিদি ও এখন ঘুমোচ্ছে। হ্যাঁ আমি তো বললাম আমরা যাচ্ছি নিশা। 3 বার অলরেডি ফেল করে গেছে। তোমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে? তাহলে কি করলে ঠিক হবে তুমিই বলো। তুমি বলো কোনটা ঠিক রাস্তা। এমন কি করব যাতে আমি গীতাকে ছেড়ে তোমাকে বিয়ে করতে পারি? এসব এবার আমরা ফেল করব না, তুমি দেখে নিও। এবারে কাজটা হবেই। নিশা, ওনারা তোমাকে রবিবার দেখতে আসবে। বিকাশের সঙ্গে তো কথা হয়েই গেছে, ভালো ছেলে, বম্বে সেটেল। তুই রাজি আছিস তো? হ্যাঁ মা।
দেখা করব আমি। আসলে গীতা ডেলিভারির জন্য হসপিটালে ভর্তি হওয়ার আগেই এটা বুঝে গিয়েছিল যে পঙ্কজ আর নিশার মধ্যেকার এই সম্পর্ক অবৈধ সুতোয় বাঁধা ছিল, আর এই সুতো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এমনিতে আমি মাঝে মাঝে রাত্রিরে জেগে উঠি। কেন? আমাদের ছোট কি এর মধ্যেই ক্যারাটে প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে নাকি? না, এই জন্য জেগে যাই যে মাঝে মাঝে আমি তোমার আওয়াজ শুনতে পাই, আর যখন চোখ খুলি তখন তুমি ঘরেই থাকো না। হ্যাঁ, ওই জল খেতে যাই আর কি। আজকাল তেষ্টা একটু বেশি পায়, ওয়েদারটাই এরকম না। ওয়েদারটাই তো এরকম, পিপাসা তোমার একটু বেশিই পায়। কাল থেকে 1 বোতল জল এখানেই এনে রাখবো। সেটাই ভালো হবে। খামোখা রাতে নিশার রুমে গিয়ে তোমার জল খাওয়ার প্রয়োজন হবে না। 0.5 ঘন্টা 1 ঘন্টা জল খাওয়ার প্রোগ্রাম চলতে থাকে, শুধু শুধু ওখানে নিশা বিরক্ত হয়, আর এখানে আমি কালই নিশাকে এখান থেকে চলে যেতে বলে। কেন? মানে ডেলিভারি তো হওয়ার সময় আমি মাকে বলে দিয়েছি। মানে কি বলেছো মাকে? এটাই যে ডেলিভারির জন্য এখানে আসতে। কেন, তোমার কি মনে হয়? দেখো, আমার মনে হয় নিশা এখানে থাকলে কিন্তু সাহায্যই কার হতো। সাহায্য? আমার না তোমার? আমি একটা নাম ভেবেছিলাম, আনমোল। সেটা ছেলে হোক বা মেয়ে, দুজনেরই রাখা যাবে, তাই না? হ্যাঁ মা, নামটা তো খুবই ভালো, আনমোল। ও পঙ্কজ, আমার মনে হচ্ছে বেগুসরাই চলে যাওয়া উচিত আমার। গীতা দিদি সবটা জেনে গেছে। ঈশা, তুমি যদি চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে? তাহলে তুমি বলো না, আমি এখানে থেকে কি করব? বলোটা কি হবে? আমি এটুকু জানি যে পুরুষ মানুষদের স্বভাব একটু চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু তালি তো 2 হাতেই বাজে, তাই না? আর থাপ্পড় 1 হাত দিয়ে, আর ওই থাপ্পড়ে সবচেয়ে বেশি কষ্ট হয় যেটাতে হাত ওঠে না, কিন্তু সামনের জন নিজের কাছেই ছোট হয়, সে যেই হোক, কোনো আপন, কোনো পর, বা হয়তো নিজেরই বোন। সরি দিদি, আমি খুব লজ্জিত। না না নিশা, লজ্জিত নও তুমি। আরে যে লজ্জাই নেই সে লজ্জা পাবে কি করে? বেঈমান কখনো লজ্জা পায়? আরে সে তো আফসোস করে, কারণ চুরিটা তো ধরা পড়ে গেল, আর এখন অ্যাফেয়ার কি করে হবে? না না, হবে না, একদম হবে না নিশা। সবচাইতে জরুরি ব্যাপার হলো তুমি এই বাড়িতে আর আসবে না। আমি আজকের পর থেকে তোমার সামনে আর কখনো আসবো না। আর আমার পিছনে পিছনে পঙ্কজের সঙ্গে দেখা করবে না? আমার নজর দুজনের উপরই থাকবে নিশা। একটা কথা বুঝে নে যে আমি কোনো অবলা নারী নই যে চুপচাপ সবকিছু সহ্য করে যাব। এমন চিৎকার করব যে তুই নিজের মুখটাই আয়নায় আর কখনো দেখতে পারবি না। চল বেরিয়ে যা এখান থেকে, বেরো শিগগির। চল বেরিয়ে যা এখান থেকে, বেরো শিগগির। আমি তোমাকে ছাড়তে পারবো না নিশা, কোনো প্রশ্নই উঠছে না। পঙ্কজ, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কি করব আমি? কি হবে, কিভাবে হবে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমি মনে হচ্ছে যেন চোখে কালো কাপড় বেঁধে কোনো অন্ধ গলি দিয়ে চলছি আমি।
ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে পঙ্কজের থেকে দূরে থাকতে, কিন্তু ও তো পঙ্কজকে একদম কবজা করে নিয়েছে। আর এসব তুই এখন আমাকে বলছিস? কোন মুখে বলতাম তোমাকে মা? আমার মনে হয়েছিল যে আমি বলে দিয়েছি যে লজ্জায় আর কোনোদিন ও এসব কাজ করবে না। আনমোল 1 বছরের হয়ে গেছে, আর এরা দুজন আমার পিছনে নোংরামি চালিয়েই যাচ্ছে। না না বৌদি, আমরা এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে জানার চেষ্টা করো মিনা। তোমার মেয়ে আমার মেয়ের সংসার ভাঙছে, আর কোনোভাবেই এটা আমি সহ্য করব না। আমরা এরকমটা কখনো চাইনি বৌদি। আর কাউকে পেলি না? আরে জামাইবাবু তো হয় বড় ভাইয়ের। এরা আমাদের গায়ে থুতু দিচ্ছে। তোর বিয়ে তো দূরের কথা, লজ্জার ভয়ে যদি আমরা মরিও না, তাহলে ঘাটে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক আসবে না রে। তোর বড় মামি আর মামাকে কি করে মুখ দেখাবো আমরা? ওদের চোখের দিকে আমরা তাকাতে পারবো? তুই আমাদের গলা কাটিসনি, কিন্তু আমাদের জ্যান্ত মেরে ফেলেছিস। তোকে তো আমরা দিদিকে দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলাম। তুই তোর সংসার বিশ্বাস সব ভেঙে দিয়ে এসছিস। আমি প্ল্যান করিনি মা, এটা হেল্প করতে গেছিলাম আর করেও ছিলাম। পুরো মন দিয়ে কাজ করেছি, কিন্তু কিভাবে এটা হয়ে গেল আমি নিজেও জানি না। কি করে ওকে ভালোবেসে ফেললাম আর ও আমাকে। আর বাবা, ও তো বলেছে আমাকে বিয়ে। তুই যা কাণ্ড ঘটিয়েছিস না, তোদের মতো মেয়েরা না আসলে বিয়ে করে না, একের পর এক সংসার তছনছ করে দেয়, ভেঙে দেয়। তুই নিজের বোনেরটা ভেঙেছিস না, কালকে অন্য লোকেরও ভাঙবি। আমি তো শুধু ভালোবেসেছি নিজের অজান্তে। আমি জানি না যে কি করে কবে, কিন্তু ভালোবেসে ফেলেছি আর সেটা যাবে না। আর কিভাবে? হ্যাঁ যাবে। তুই যে পঙ্কজকে এখনো ভালোবাসছিস না, সেটা যাবে। কেননা সেটা ভালোবাসা হতেই পারে না, কারণ ওই ভূতকে না আমরা ভেতর থেকে বাইরে বের করে দেব। তুই আমার দিব্যি দে, আজকের পরে পঙ্কজের মুখ কখনো দেখবি না। দিব্যি দে। হ্যাঁ গীতা, আমার ডিভোর্স চাই। এই জন্মে আমি তোমাকে ডিভোর্স দেবই না। আনমোলের দিব্যি করে বলছি, আমি তোমাকে ডিভোর্স কিছুতেই দেব না। কি করবি এরকম একটা লোকের সঙ্গে সারা জীবন আটকে থেকে, যে তোমাকে ভালোই বাসে না? আমি এরকম লোককে ঘেন্না করব, সাথে থেকে ঘেন্না করব। যে লোকটা আমার প্রেগন্যান্সির সুযোগ নিয়ে আমার সঙ্গ ছেড়ে আমার বোনের সঙ্গে শোয়ে, এরকম লোক আর এরকম বোনকে আমি সারা জীবন কষ্ট দেব, কিন্তু ডিভোর্স আমি কখনোই দেব না। আমি কালই বেগুসরাই গিয়ে রাকেশ কাকা, কাকিমা আর নিশাকে পরিষ্কার বলে দেবো, কেউ যদি আমার বোনের সংসার তছনছ করে তাহলে আমি সবাইকে শেষ করে দেবো, কাউকে ছাড়বো না, বলে দিলাম। যতীন, ভুলটা নিশার। তোমার খুড়তুতো ভাই রাকেশের মেয়ে, তাই না? তুমি রাকেশ আর মিনার কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখো, যাতে নিশাকে পঙ্কজের থেকে দূরে রাখে আর কন্ট্রোলে রাখে, বাস। দেখ যতীন, কারোর সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ হবে না। আমি মিনার সঙ্গে কথা বলেছি। মা, কথা তো দিদিও বলেছিল নিশার সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও এই বেহায়া মেয়েটা পঙ্কজ তার পিছনে পড়ে রয়েছে। ভুলটা আমারই বাবা, যে আমি নিশাকে গীতার দেখাশোনার জন্য পাঠিয়েছিলাম। নিশা, তুমি অন্য কারোর কথা কান দিও না, আমাকে এরকম ভাবে ইগনোর করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সরি পঙ্কজ, আমরা একে অপরকে ভুলে গেলে সবার জন্য সেটা ভালো হবে। অনেক বেশি প্রেশার আছে আমার উপর, আমি সহ্য করতে পারছি না। প্লিজ ভুলে যাও না। ভুলতে তো আমি তোমাকে পারবো না নিশা, তুমি খালি এবার তৈরি হয়ে থাকো। একটা জীবন নষ্ট হয়ে গেছে, আর এবার ওই জীবনটা শেষও হয়ে যাবে। তুমি খালি তৈরি থাকো।
সহজ কাজ ছিল না। এতগুলো ওষুধ পেট থেকে ওয়াশ আউট করা, বলতে পারেন যে এনার প্রাণ খুব ভাগ্যে বেঁচে গেছে। দিদি, আনমোলের চিন্তা করিস না, আর জামাইবাবু ঠিক হয়ে যাবে। আর আমার আর পঙ্কজের সম্পর্ক? ওটা ঠিক হবে? দিদি, যতই চেষ্টা করিস না কেন, কিন্তু একটা সময়ের পর তোকে সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আনমোলের ব্যাপারে নিশ্চয়ই ভাবিস। ও সুখে শান্তিতে শুধু তোর কাছে বড় হবে, নাকি ঝড়ঝাপটার মধ্যে তোদের দুজনের সঙ্গে। আমার কপাল খারাপ, তাই আমি বেঁচে গেছি। তবে এরপরে আর এরকমটা হবে না। আমি নিজেকে শেষ করেই দেব। তুমি না থাকলে আমিও থাকবো না। লাভ ইউ। পঙ্কজকে ছাড়া জীবনে আর বেঁচে থাকার আমার কাছে কোনো মানে নেই বাবা। ও আমাকে ভালোবাসতো, কিন্তু নিশা তো যেন ওর উপর কোনো জাদু করে দিয়েছে। কিন্তু আমি এই জাদু ভেঙেই ছাড়বো। আমি পঙ্কজকে আবার নিজের করে নেব বাবা, তাতে যাই হোক না কেন। পঙ্কজ, আমিও তোমাকে অতটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো, একেবারে অন্তর থেকে। কিন্তু আমাদের দুজনকে এই ভালোবাসাটা শুধুমাত্র গীতা দিদির থেকেই নয়, পুরো সমাজের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তুমি কি এটা করতে পারবে? আর আরো একবার নিশা এবং পঙ্কজের সম্পর্কে রং ধরতে লাগলো। আর এই অবৈধ সম্পর্ক গীতা আর পঙ্কজের পরিবারের লোকেদের চোখ এড়িয়েই চলতে লাগলো। পঙ্কজ আর নিশা এখন এমন দুটি ফুলের মতো ছিল, যাদের ফোঁটা আর গন্ধ ছড়ানো শুধু তারা দুজনেই অনুভব করতে পারত। বাবা, বাবা, আপনার নালন্দা গাড়ি করে যাব? হ্যাঁ বাবু, আমরা নালন্দা কার ড্রাইভ করে যাব, আর ওখানে গিয়ে পিকনিক করব, আর পিকনিকে তোমার সঙ্গে গেম খেলবো। এদিকে গীতা এটাই ভেবে নিয়েছিল যে তার জীবন আবারও ঠিক পথে হয়তো চলছে, কিন্তু তার এই ব্যাপারে একদমই আন্দাজ ছিল না যে 3 বার তার জীবন শেষ হতে হতেও কোনোভাবে বেঁচেছে, কিন্তু চতুর্থবার কি ঘটতে চলেছে। সাহেব, এবার কিন্তু আমরা পুরো তৈরি। আমি আরো 2টো লোককে ডেকে এনেছি আমাদের মধ্যে। যখন পঙ্কজ সিনহা রোড ফ্যামিলি নালন্দা থেকে ঘুরে পাটনায় ফিরে আসবে, সেই সময় কিছু অপরিচিত লোক ওদের উপর হামলা করবে, আর সেই হামলায় গীতা সিনহা মারা যাবে, কিন্তু বাকিদের কিচ্ছু হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছ? দেখুন সাহেব, গীতা সিনহার মৃত্যু যে হবে সে ব্যাপারে আমি 100% নিশ্চিত, কিন্তু আর কারো কোনো চোট লাগবে না এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। দেখুন সাহেব, ব্যাপারটা এরকম হওয়া দরকার যে হামলা হয়েছে তাতে গীতা সিনহা খালাস হয়েছে। এই কথাটা আগে থেকেই ঠিক করা আছে যে আমার, যতীনের আর রমার অল্প স্বল্প চোট লাগবে, কিন্তু গীতা মারা যাবে। এবার কিন্তু গীতাকে মরতেই হবে। পঙ্কজ তার স্ত্রীকে মারার 3টে ব্যর্থ চেষ্টা করার পর এবার চতুর্থবার চেষ্টা করতে চলেছে। এইবার এমন প্ল্যান তৈরি করা হয়েছিল যাতে ব্যর্থতার কোনো জায়গাই না থাকে। একটা ফেল হওয়া বিয়ের পর 3বার ফেল হওয়া খুনের অ্যাটেম্প্ট, আর এই সব কিছুই শুধুমাত্র একটা উদ্দেশ্যেই করা হচ্ছিল, আর সেই উদ্দেশ্য ছিল গীতার স্বামী পঙ্কজ আর গীতার খুড়তুতো বোন নিশার মধ্যে চলা অ্যাফেয়ারকে বিয়েতে পরিণত করা। এই ভয়ঙ্কর চক্রান্ত কি সফল হবে? পঙ্কজ কি এত বড় অপরাধ করেও বাঁচতে পারবে? নিশা আর পঙ্কজের কি কোনোদিনও বিয়ে হবে? পঙ্কজ কি জীবনে আর কোনোদিনও তার ছেলে আনমোলের চোখের দিকে তাকাতে পারবে? কে পাশ হলো আর কে ফেল করলো? কে সফল হলো আর কে ব্যর্থ হলো?
সেটাই বলার জন্য আমরা হাজির হব আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।